স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, কানেক্টিভিটি, ট্রেড, বার্টার এবং বিজনেস, বা স্বল্প মাত্রায় দ্য ফ্লো অফ মানির প্ল্যানেট, এবং মানুষের যে একদম প্রারম্ভিক পার্সোনালিটি, তার যে ডেভেলপমেন্টের সাথে যুক্ত গ্রহ, যাকে সচরাচর আমরা বালগ্রহ বলে থাকি, বুধ আগামী 24 তারিখ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এবং বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সে ফরওয়ার্ড মোশন অর্থাৎ মার্গী গতিতে থাকবে। এবং 10ই নভেম্বর গিয়ে বুধ বৃশ্চিক রাশিতেই অনুরাধা নক্ষত্রের একদম তৃতীয় চরণে গিয়ে বুধ মার্গী হবে, পুনরায় ব্যাকওয়ার্ড মোশন হবে অর্থাৎ রেট্রো হবে, এবং তুলা রাশিতে সে প্রত্যাবর্তন করবে 23শে নভেম্বর। এবং 23শে নভেম্বর প্রত্যাবর্তনের পরে বুধ আরও 5 দিন, 5.5 দিন, মোটামুটি 29শে নভেম্বর পর্যন্ত বক্রী গতিতে তুলা রাশিতে 26 ডিগ্রির থেকে সামান্য কিছু দূরত্ব বেশি থাকবে। অর্থাৎ তুলা রাশির যে 9টি নবাংশ আছে তার মধ্যে 8ম নবাংশে থাকবে, এবং অর্থাৎ বৃষ রাশির নবাংশে থাকবে। আলটিমেটলি 29শে নভেম্বর বুধ ডাইরেক্ট হবে তুলা রাশিতে, অর্থাৎ বক্রী হবে বৃশ্চিক রাশিতে, সে চলে আসবে তুলা রাশিতে ব্যাকওয়ার্ড মোশনে, তারপরে ডাইরেক্ট হয়ে আলটিমেটলি 6 ডিসেম্বর সে তুলা রাশি থেকে পার্মানেন্টলি বৃশ্চিক রাশিতে তার ডাইরেক্ট মোশন বা ফরওয়ার্ড মোশনে মার্গী গতিতে সে তার পথ আবার চলতে শুরু করবে। বুধ পুনরায় ফেব্রুয়ারি মাসে গিয়ে কুম্ভ এবং মীনের জাংচারে বক্রী হবে। এর মধ্যেখানে অর্থাৎ 6ই ডিসেম্বরের পরে এন্টায়ার বৃশ্চিক, ধনু, মকর এই 3টে রাশিতে বুধ মার্গী গতিতেই থাকবে। তো আমাদের আলোচনা 3টে পার্টে থাকবে এখানে। যেহেতু 2টো ঘর নিয়ে বুধ বক্রী হচ্ছে, সেহেতু আমাদের প্রাথমিক আলোচনা থাকবে বুধ বক্রী হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ সেটা 10th নভেম্বর পর্যন্ত। অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে 10th নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে যে ফল দেবে তার কম্প্রিহেন্সিভ ফলাফল এবং তারপরে লগ্নভিত্তিক ফলাফল আমি বলবো। তবে লগ্নভিত্তিক ফলাফল বলার সময় আমি যেহেতু নভেম্বর মাসের মান্থলি প্রেডিকশনও করব, সেই কারণে আমি শুধু যেগুলো একদম বুধ এবং বৃশ্চিক রাশি ভিত্তিক যে আলোচনা, এবং বুধের সাথে অবভিয়াসলি চন্দ্র চলে আসবে, যেহেতু দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, দুজনেই অত্যন্ত গতিশীল এবং স্পিরিচুয়ালিও সম্পর্ক আছে, দুজনেই মানুষের আত্মকারক এবং মানুষের যে প্রারম্ভিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা প্রারম্ভিক যে মানুষের অভিযোজন, অ্যাডাপ্টেশন, তার সাথে চন্দ্র তো সোললি যুক্ত, বুধও যুক্ত, সেই জন্য দুজনকে কনকারেন্টলি বলতে হয়। এবং বৃশ্চিক যেহেতু চন্দ্রের ডেবিলিটেটেড স্থান, সেই জন্য চন্দ্রের কথাও চলে আসবে। সেটা আমি আলোচনার মধ্যে অ্যামালগামেটেড ফর্মে বলব। আলোচনা শুরুর আগে আপনাদের আমি একটু টাইমিংগুলো বলে দিই, তাতে ট্র্যাক করতে সুবিধে হবে। সেটা হচ্ছে 24/10/2025 বুধ দুপুরবেলা 12টা 24 মিনিটে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রের 4র্থ চরণকে সাথে নিয়ে প্রবেশ করবে। এবং আলটিমেটলি এখানে বুধ প্রথম 4-5 দিন মোটামুটি একটু গতিতে থাকবে, 1 ডিগ্রির কাছাকাছি। তারপরে বুধ খুব ড্রাস্টিক্যালি তার কৌণিক গতি উইথ রেসপেক্ট টু আর্থ, পৃথিবীর সাপেক্ষে, সেটা কমতে থাকবে। এবং কমতে কমতে 2 তারিখের পর থেকে, 2রা নভেম্বরের পর থেকে সেটা কমতে কমতে আলটিমেটলি যে দূরত্ব পর্যন্ত বুধ যাবে সেটা হচ্ছে 12 ডিগ্রি 38 মিনিট 51 সেকেন্ড, 10 তারিখ, 10/11/2025। 9 থেকে যখন 10 হচ্ছে 12টা 2 মিনিটে। বহু ক্ষেত্রে দেখবেন অনেক বইতে 9 তারিখ পাবেন,
কারণ ভারতবর্ষ যেহেতু অনেক বিস্তৃত দেশ, অন্তত পূর্ব পশ্চিমে তো 3000 কিলোমিটারের ওপরে বিস্তৃত, সুতরাং আমরা একটা কমন টাইম ফ্রেম এলাহাবাদকে মেনে চলি 82 ডিগ্রি পূর্ব, কিন্তু অনেকগুলো টাইম ফ্রেম থাকে। শীতের দিকে তো পূর্ব দিকে মানে ভারতের পূর্বাংশে 4টের সময় সন্ধে হয়ে যায়, আবার পশ্চিম দিকে দেরি হয়, তো টাইম জোনটা বড়। তো সেই হিসাবে অনেক বইতে আপনারা পাবেন, বিশেষত যেগুলো অল ইন্ডিয়া বেসিস বইতে সেগুলোতে 9 তারিখ, কিন্তু আমি যেহেতু কলকাতার লংজিটিউড ল্যাটিটিউড দেখে বলছি, সেটা 10 তারিখ হচ্ছে রাত্রিবেলা 12টা বেজে 2 মিনিট। বুধ বকরি হবে এবং আমাদের আলোচনা কিন্তু এই পর্যন্ত, আমি টাইম ফ্রেমটা শুধু বলে দিচ্ছি। তুলা রাশির নবাংশে কেতু যুক্ত হয়ে অবস্থান করবে বুধের সময়, অর্থাৎ যখন বুধ বকরি থাকবে, অর্থাৎ 10 ডিগ্রির ওপরে বুধ যখন যাবে, সেটা হচ্ছে 5 তারিখের পর। 5 তারিখ মোটামুটি রাত্রি 8:45টার পরে বুধ তুলা রাশিতে, যেহেতু কেতু অলরেডি বসে আছে এবং সে 22শে নভেম্বর পর্যন্ত তুলার ঘরে বসে থাকবে নবাংশে, কিন্তু D9-এ, সেহেতু সেখানে গিয়ে বুধ কেতুর সাথে সংযুক্ত হবে। আলটিমেটলি বুধ বৃশ্চিক রাশিতে 12 ডিগ্রি 38 মিনিট থেকে কমতে কমতে পুনরায় তুলা রাশিতে প্রবেশ করবে 23/11/2025 রাত্রিবেলা 8টা 7 মিনিটে। বুধ মার্গী হবে, তুলা রাশিতে প্রবেশ করে একটু পেছন দিকে যাবে, মার্গী হবে 29/11/2025 রাত্রিবেলা 10টা 33 মিনিটে। তখন বুধের ডিগ্রিগত অবস্থান থাকবে, বিশাখা নক্ষত্রেই থাকবে, 26 ডিগ্রি 29 মিনিট 20 সেকেন্ড। এটা বৃষ রাশির নবাংশ, যেটা আমি শুরুতে বলছিলাম। এবং ফাইনাল এক্সিট ফ্রম তুলা জোডিয়াক সাইন, সেটা হচ্ছে 6/12/2025 রাত্রিবেলা 8টা 34 মিনিটে। এই হচ্ছে আমাদের সার্বিক বক্তব্য, আমাদের আলোচনা বৃশ্চিকের 9 তারিখ, মানে 10 তারিখও ধরতে পারেন, যেটা আমার হিসেব অনুসারে এখানে কলকাতার। আমি প্রথমে বুধের চরিত্র বলবো, বৃশ্চিকের চরিত্র বলবো, তারপরে এখানে সার্বিক ফলাফল বলবো। দেখুন, আপাত দৃষ্টিতে খুব নর্মাল ভাবুন, বুধকে আমরা প্ল্যানেট অফ কমিউনিকেশন বলে থাকি, এবং বৃশ্চিকের ঘরের একটা অদ্ভুত প্রকৃতি আছে, কালপুরুষের 8ম ঘর। আমি এই আলোচনার পরপরই মঙ্গলের গোচর নিয়েও বলবো, যেটাও বৃশ্চিক রাশিতে সংগঠিত হবে, অর্থাৎ 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত, সেটাও এর পরে পরেই বলবো। তখন আরও এলাবোরেটলি বৃশ্চিকের ক্যারেক্টার সম্পর্কে বলবো, কারণ মঙ্গল তার স্বরাশিস্থ। এখানে শুধু এটুকু বলে যাচ্ছি যে বৃশ্চিক কিন্তু মূলত তামসিক একটি ঘর, কিন্তু এর মধ্যে সাত্ত্বিক কনভার্সনের গুণ আছে। সেই গুণটা একমাত্র মঙ্গল এবং তার কাউন্টার হিসাবে যদি স্যাটার্ন হরোস্কোপে বেটার থাকে, তাহলে সেটা তাকে কনভার্ট করতে পারে সেই ভালো গুণে, অর্থাৎ তামসিক গুণের যে দৈহিক এবং মানসিক শক্তি, সেটা সাত্ত্বিক গুণে কনভার্সন হতে পারে, বা রাজসিক গুণের একদম আপার লেভেলে কনভার্সন হতে পারে। কিন্তু মূলত বৃশ্চিকের যেটা সবথেকে ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে, স্পেশালি মানুষের যৌবন শক্তি বা কাম শক্তি, যেটাকে বলা যায় মুখ্যত, সেই অংশ কালপুরুষের 8ম ঘর। তা আমাদের যেগুলো মূলত রিপ্রোডাক্টিভ অর্গান, যৌনাঙ্গ যাকে বলা যায়, সেই অঙ্গের বিকাশ বা তার সামাজিক কার্যশীলতার ওপরে বৃশ্চিক ভীষণভাবে এফেক্ট করে। এবং সেই জন্য আপনাদের যারা দীর্ঘদিন আমার আলোচনা শোনেন, তাদের দেখবেন যে আমি অনেক সময় বলেছি যে মঙ্গলের মধ্যে ভোগ করার প্রবৃত্তি থাকে, কিন্তু মঙ্গল ভোগের পদ্ধতি জানে না, কিন্তু শুক্র ভোগের প্রবৃত্তি জানে। অর্থাৎ ভোগ করাও একটা কৌশল, তামসিক হলেও বা মাঝামাঝি রাজসিক গুণ হলেও সেটাও একটা কৌশল। সেই কৌশলটা মঙ্গল জানে না। মঙ্গলের মধ্যে একটা বলপূর্বক অ্যাট্রোসিটি বা একটা দমনমূলক বা একটা জোর জবরদস্তির ম্যাটার মঙ্গলের মধ্যে চলে আসে, বা অত্যন্ত ইগো বা ইগোসেন্ট্রিক মানসিকতা, আমাকে বলপূর্বক এই জিনিসটা ঘটাতে হবে, সেটা চলে আসে। আরও স্পেশালি যদি মঙ্গল, যেখানে বিশেষত বৃশ্চিকের 2য় 5ম রাশি, বৃহস্পতি যদি কম এফেক্টিভ হয় এবং শনি যদি মাঝামাঝির থেকে দুর্বল হয়, তাহলে কিন্তু এই নকারাত্মক গুণ অনেক বেশি এখানে ফুটে ওঠে। তো আমাদের
কালপুরুষের 8th হাউস থেকে আমরা ট্রান্সফরমেশন, আমাকে কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে ফোন করেছিল, ফোন করে আমাকে যেটা বললেন উনি যে দাদা তুমি সবসময় ট্রান্সফরমেশনের কথা বলো, ট্রান্সফরমেশন বলতে কী বোঝাও? ট্রান্সফরমেশন বলতে এটাই বোঝায় যে মানুষ আস্তে আস্তে তার মেটেরিয়াল ট্রান্সফরমেশন হয়, কোনো যার মধ্যে প্রাণ নেই সে বস্তুরও ট্রান্সফরমেশন হয়, আস্তে আস্তে তার ক্ষয় হয়, তার ক্ষয় রেট খুব ধীরে হতে পারে কিন্তু ক্ষয় হয়, সে নতুন কোনো আকৃতি নেয়, রূপ নেয়, তার মধ্যে যৌগিক পরিবর্তন ঘটে, মৌলিক পরিবর্তন ঘটে, সেটাই ট্রান্সফরমেশন। এবার কালপুরুষের 8th হাউস থেকে কী বোঝায়? 8th হাউস থেকে সমস্ত হিডেন কোয়ালিটিকে বোঝায়। এটা ন্যাচারাল ট্রান্সফরমেশনকে বলছি, হিডেন কোয়ালিটি। মাটির তলায় মিনারেলস পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, ন্যাচারাল গ্যাস, অয়েল বা প্রভূত খনিজ পদার্থ পাওয়া যায়। সেই খনিজ পদার্থগুলোকে প্রথমে খনিজ পদার্থ রূপেই মাটির মধ্যে ছিল না, সেগুলো বিশেষত ধরুন ডায়মন্ড, তো ইট ইজ অ্যান অ্যালোট্রপ অফ কার্বন। তো কার্বন কয়েক লক্ষ কোটি বছর মাটির তলায় থেকে নির্দিষ্ট চাপ এবং তাপের ফলে ন্যাচারালি সে ডায়মন্ডে কনভার্সন হয়েছে, বা অন্যান্য মেটালস সেগুলো সেভাবেই তৈরি হয়েছে। পৃথিবীর মধ্যে যে পঞ্চভূত আছে তার মধ্যে খনিজ পদার্থ আছে, সবথেকে বেশি আছে বালি, সিলিকা। তো সেগুলো বিভিন্ন রকম মৌলিক এবং যৌগিক পরিবর্তনের মাধ্যমে হয়েছে। পৃথিবীর বিভিন্ন সময় পৃথিবীর মধ্যে প্রলয় এসছে, তার ফলে যে সমস্ত প্রাণীজ ফসিল সেগুলো চাপা পড়েছে, সেগুলোই ন্যাচারাল গ্যাস, তেল, এই জাতীয় ঊর্জাতে পরিণত হয়েছে, যেগুলো দিয়ে আমাদের বর্তমান সভ্যতার একটা সংখ্যাগরিষ্ঠ যে ইঞ্জিনিয়ারিং শিল্প বা আমাদের আধুনিক যুগ সেটা চলছে। এটা কি বলে? ট্রান্সফরমেশন। এবার সেটা কোনভাবে পড়ছে? যারা ধরুন লগ্ন দেখে ছক দেখে, আমি তো দেখি না, আপনাদের বলার জন্য বলছি, যারা লগ্ন দেখে ছক দেখে, কারণ মনে করুন কর্কট লগ্ন, তাহলে পঞ্চমভাবে পড়বে, তো পঞ্চমভাবে ট্রান্সফরমেশনকে বোঝাবে। কারণ মনে করুন 10th হাউসে পড়লো, 10th হাউসের ট্রান্সফরমেশনকে বোঝাবে। কারণ ধরুন 12th হাউসে পড়লো ধনু লগ্ন, তার 12th হাউসের ট্রান্সফরমেশনকে বোঝাবে। কিন্তু বৃশ্চিকের ঘর জেনারেল ট্রান্সফরমেশনকে বোঝায় কালপুরুষে। শুধু তাই নয়, এই ঘরের মধ্যে কতগুলো বেসিক প্রকৃতি থাকে, সেই প্রকৃতির মধ্যে এর মধ্যে হিডেন কোয়ালিটি থাকে, লুক্কায়িত অংশ থাকে, এবং সেই হিডেন কোয়ালিটির মধ্যে দিয়ে যেরকম আমরা হিডেন ট্রেজারকেও পেতে পারি, সেরকম তার মধ্যে অনেক রকম বিপজ্জনক জিনিসও থাকে। অনেক রকম ঘটনা আমরা মাঝে মাঝে শুনতে পাই যে কয়লা খনিতে ধস নেমেছে, অনেক নিরীহ শ্রমিক সেখানে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা অনেক সময় খুব দুঃখজনক হলেও তাদের মৃত্যু ঘটে থাকে, অ্যাক্সিডেন্টে চাপা পড়ে যায়, ধস নামে, বিভিন্ন রকম ওয়াটার বা অন্যরকম গ্যাসীয় পদার্থের জন্য তাদের সমস্যা হতে পারে। যাই হোক, অর্থাৎ আমি যখন আমাদের যেখানে ঈশ্বর বিচরণ করতে বলেছে তার থেকে যখন আমি একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে ঢুকছি, সুতরাং তখন তো সেখানে সেই ফ্যাক্টরগুলো থাকবেই। সেটা আমি একটা নির্দিষ্ট অল্টিটিউডের ওপরে উঠি বা আমি মাটির যে সমতল আছে তার থেকে নিচে নামি, দুটোর ক্ষেত্রেই কিছু রিস্ক থাকে। তো সেই রিস্কগুলো কিন্তু কখনো বলে আসে না, সেই কারণে সেগুলোকে আমরা অ্যাক্সিডেন্ট বলি বা সাডেন চেঞ্জ বলি। বা অ্যাক্সিডেন্ট কথার অর্থই হচ্ছে যেটার আকস্মিক ঘটে, দুর্ঘটনা। তো মানে এখানে হচ্ছে প্রথমে যে সাফিক্স আছে সেটা মানে হচ্ছে আকস্মিক, যে ঘটনাটা আগে থেকে প্রেডিক্টেড নয়, সেই জন্য সেটা দুর্ঘটনা। তো এই ঘর থেকে সেই অংশও কিন্তু খুব সরাসরিভাবে বোঝা যায়। আর নাম্বার 3 যেটা এই অংশের মধ্যে, এটি জলীয় অংশ, যেটা আমি মঙ্গলের আলোচনায় বলবো, কিন্তু এটি মঙ্গলের ঘর। তবে এই জলীয় অংশ পুরোপুরি জলীয় নয়, অর্থাৎ কর্কট যেরকম জলীয়, এই অংশ সেরকম জলীয় নয়। কাদা জল যেরকম হয়, একটা কর্দমাক্ত রাস্তায় যদি আরও বৃষ্টি হয় তাহলে যেরকম একটা কাদা জল হয়, এটা বলতে পারেন একটা লেয়ার টাইপের হয় সেখানে, যেখানে কিছু জলও থাকে, কিছু মাটির প্রেসিপিটেশনও থাকে, সেই রকম একটা ঘোলা টাইপের অংশ, যেই জলের মধ্যে কিছু থাকলে সেটাকে দেখা যায় না, ইট ইজ আনপ্রেডিক্টেবল। মনে করুন কোনো বিষাক্ত প্রাণী রয়েছে যেটি মানুষকে হয়তো ক্ষতি করতে পারে বা অন্য প্রাণীকে, সেখানে লুকিয়ে থাকতে পারে সেই জলের মধ্যে,
এবং এই জলের টেম্পারেচার সামান্য হাই হয়, মানে এরম নয় যে গায়ে পড়লে ব্লিস্টারিং হবে, কিন্তু ন্যাচারাল টেম্পারেচারের থেকে সেটি বেশি হয়, ঠান্ডা নয়। আমরা কর্কট রাশির যে টেম্পারেচার মুনি ঋষিরা যার আভাস দিয়ে গেছে, একদম আদি ভৃগু সংহিতা যদি কেউ পড়ে থাকেন, কারোর কাছে যদি সেই ম্যানুস্ক্রিপ্ট থাকে, তাহলে দেখবেন সেটাকে বলেছে শীতল। শীতল বলতে কিন্তু অ্যাকচুয়ালি খুব ঠান্ডা বলেনি, নাতিশীতোষ্ণ বলেছে, মানে মোটামুটি 7-8 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত সেই জলকে বুঝিয়েছে। কিন্তু আমাদের এখানে আমরা মূলত এইকে তার থেকে একটু বেশি, অর্থাৎ প্রাণী বাঁচতে পারবে, ভেরি ইম্পর্টেন্ট কথাগুলো শুনবেন, প্রাণী বাঁচতে পারবে, কিন্তু সেটা খুব একটা ব্যবহারযোগ্য জল নয়। কিন্তু ব্যবহারযোগ্য জল না হলেও সেই জল কিন্তু সে আগুনকে নেভাতে সক্ষম, ঠিক আছে? অর্থাৎ জল তো আলটিমেটলি সে নোংরা হলেও সে আগুন নিভিয়ে দিতে পারবে। সুতরাং সেটি মঙ্গলের কেন সস্থান হয় সেটি আমি জাস্ট এর পরের আলোচনায় আপনাদের ক্লিয়ারিফাই করে দেব। তো যাই হোক, এটি এই ঘরের অন্যান্য যে গুণগুলো রয়েছে সেগুলো আমি ছোট করে বলি। এই ঘরের না কখনো কোনো মাঝামাঝি স্থান থাকে না, হয় সেটা এক্সট্রিম হবে অথবা সেটা মিনিমাম হবে, কোনো মিডিওকার স্থান নেই। বিশেষত এই ঘরের যে অনুরাধা নক্ষত্র সেটি অত্যন্ত বলি নক্ষত্র, তো তার ফলে কোনো মিডিওকার স্থান এই ঘর কখনো পায় না। নাম্বার 4 হচ্ছে এই ঘরের মধ্যে মানুষকে গোপনে আক্রমণ করবার মানসিকতা থাকে, এবং আমি যেটা প্রথমেই বললাম একটু স্যাঁতস্যাঁতে জায়গা, যেটা টেম্পারেচার একদম ঠান্ডা নয় আবার গরম নয়। ধরুন অনেক দিন ধরে কোনো কাঠ পড়ে আছে, কোনো বাঁশ অনেক দিন ধরে এক জায়গায় স্তূপ করে রাখা আছে, কোনো বেড়া জাতীয় জিনিস বাঁশেরই অংশ, কোনো জঙ্গল, কোনো পাতা অনেক দিন ধরে পড়ে আছে, সেটা একটা স্যাঁতস্যাঁতে এরিয়া, তার তলায় অনেক বিষাক্ত জিনিস থাকতে পারে, সাপ থাকতে পারে, কোনো বিছে থাকতে পারে, বা অনেক কিছু বিষাক্ত জিনিস থাকতে পারে। এবার কোনো একটা সাধারণ মানুষ যদি সেখানে কখনো বিশ্রামের জন্য যায়, তো এর সাইনটা ভাবুন, স্করপিও দেওয়া আছে, বিছে, সাপ তো তবুও চলার সময় অনেক সময় শুকনো পাতা থাকলে আওয়াজ হতে পারে, কিন্তু একটা বিছে চললে আওয়াজ হবে না। কারোর যদি চোখে পড়ে গেল সে বাঁচতে পারে, কিন্তু চোখে যদি না পড়ে সে বাইট করার আগে পর্যন্ত সেই মানুষ তাকে আইডেন্টিফাই করতে পারবে না। তো এর নেচার কিন্তু মুনি ঋষিরা খুব সহজেই বলে গেছে যে এই রাশির মধ্যে অসম্ভব ঘাতক একটা মানসিকতা থাকে। মানুষের জীবন মৃত্যু 8th হাউস থেকে প্রারম্ভিক নির্বাচন করা হয়, 8th and 9th হাউস থেকেও নির্বাচন করা হয়, 4th হাউস থেকে। তো সেটাও মানুষের জীবন, মানুষের জন্মস্থান, বাড়ি, এবং সেখান থেকেই তার ডেথের জায়গাও নির্বাচন করা হয়, অর্থাৎ মৃত্যুর ভাগ্যস্থান সেখান থেকেও নির্বাচন করা হয়। তো এই ঘরের মধ্যে সেই ঘাতক মেন্টালিটিটা থাকে। সুতরাং বুঝতেই পারছেন গুপ্ত আছে, এবং সেই গুপ্ত অংশকে, এবং ট্রান্সফরমেশন আছে। ট্রান্সফরমেশন মানে একটু আগেই বললাম পরিবর্তনের যোগ আছে। জলীয় মেন্টালিটি আছে, কিন্তু পুরোপুরি জলীয় নয়, এর মধ্যে একটা কর্দমাক্ত জলীয় স্যাঁতস্যাঁতে টাইপের একটা আবহাওয়া এখানে আছে। ডেসিডিউয়াস যেটাকে বলা হয়, এনভায়রনমেন্ট যেখানে থাকে সেই রকম এনভায়রনমেন্ট এখানে আছে। তার সাথে যেটা বলা হয় আপস অ্যান্ড ডাউনস মারাত্মক পরিমাণে আছে। চন্দ্র এখানে নিচ হয় সেই কারণে, কারণ এটা ক্লিয়ারিটি নয় এই ঘরে, জলকারক হলেও ক্লিয়ারিটি নয়। যেরকম মেঘ থাকে আকাশে, মেঘ জলের কারক, কিন্তু সে কিন্তু চন্দ্রমাকে ঢেকে দিতে পারে। বর্ষাকালে অধিকাংশ সময় আমরা আকাশে চাঁদ দেখতে পাই না, বা কুয়াশার কারণেও দেখতে পাই না, সেটিও তো জলীয় অংশই। তো জল আছে মানেই সেটা চন্দ্রমাকে ভিজিবল করবে সেটা কিন্তু নয়, বরঞ্চ শীতকালে আমরা চাঁদকে রাতের দিকে পরিষ্কার দেখতে পাই, বা একদম গরমকালে। তো সেই হিসাবে এই ঘরে কিন্তু চন্দ্রের সে নিচ হয়, ঘরের মধ্যে একটা নির্মমতা আছে অদ্ভুত ধরনের। কিন্তু নির্মমতাটাকে সবসময় নেগেটিভ অর্থে বলা যাবে না। এই জাতীয় মানুষের মধ্যে কনভিকশন খুব দৃঢ় হয়, এবং সে যেটা ভেবে নেয় যে কাজটা আমি করব, সে কাজটা কিন্তু সে রূপ দিতে পারে। কিন্তু এই ঘরের বেসিক প্রকৃতি হচ্ছে ষড়রিপুকে নিয়ন্ত্রণ। এই ঘরকে যদি ষড়রিপুকে সে নিয়ন্ত্রণ করতে পারে, তার কিন্তু গমন
অত্যন্ত দ্রুত হয়, যে নিয়ন্ত্রণ করতে পারবে না তার কিন্তু পরাজয় বা পতন নিশ্চিত। কারণ এই ঘর আপনাকে এমন একটা দিকে ট্রান্সফর্ম করে দেবে যেটাতে আপনার চূড়ান্ত আপলিফমেন্ট হতে পারে বা একদম বিলীন হয়ে যাওয়ার মতনও ক্ষমতা এই ঘর রাখে। এবং আপনি দেখবেন, আমি অনেকবার আলোচনায় বলেছি যে রাজার 4th হাউস, সেই জন্য রাজার ঘর কখনো আইডেন্টিফাই করা যায় না সহজে। আপনাকে বলবেই না যে রাজা কোথায় আছে। সেটা বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমানের বা প্রাচীনকালের অর্থাৎ শত্রু থেকে দেশের যে প্রধান তাকে বাঁচানোর, বা কোনো প্রভিন্সের প্রধান বা কোনো গ্রামের প্রধান বা বাড়ির যিনি প্রধান, তিনি সব থেকে নিরাপদ স্থানে মোটামুটি থাকেন। তো কারণ তার ওপরে সেই পুরো অংশের ভূখণ্ডের সুরক্ষা যুক্ত থাকে তার ডিসিশনের উপর। সেই জন্য রাজার স্থান কখনো মানে আইডেন্টিফাইড নামটায় কখনো বলবেন না, মানে সাধারণ মানুষ, তার সিকিউরিটি পার্সোনাল যারা আছে তারাই শুধুমাত্র জানে। তো এই কারণে এই অংশের একটা হিডেন কোয়ালিটি কিন্তু এখানে আছে। কালপুরুষের 8th হাউস এবং সিংহ থেকে 4th হাউস, এটাও ওয়ান অফ দ্য কজেস। এই অংশের মধ্যে ন্যাচারাল রিসোর্স যেটা বললাম, যে কোনো জিনিসের রিসার্চ রিলেটেড কাজ এখানে প্রচুর পরিমাণে আছে। অর্থাৎ দীর্ঘদিন কোনো একটা জিনিসের সাথে লেগে থাকা, সেই গুণও কিন্তু এই ঘরের মধ্যে আছে। এবং তাকে নতুন রূপ দেওয়া। রিসার্চ মানে কি? দ্যাট হ্যাজ অলরেডি বিন সার্চড, সেটাকেই তো রিসার্চ বলে। নতুন করে কিছু নেই, হয়তো সেটা আমরা জানি না, সেই জন্য আবার বর্তমানে বিলীন হয়ে গেছে সেই বিদ্যে, সেটিকে আবার নতুন করে জানানোর প্রক্রিয়া চলছে। তো সেই কাজের সাথে যুক্ত আছে, সেকেন্ডারি ওরিয়েন্টেশনের সাথে যুক্ত আছে, তার সাথে ইঞ্জিনিয়ারিং, সমস্ত হার্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত আছে। হেভি ইন্ডাস্ট্রি, এটা বললাম, মাইনিং, খনন কার্য, সেটা তো কোনো লাইট ইন্ডাস্ট্রি বা মিডিল ইন্ডাস্ট্রিতে হয় না। তার সাথে সার্জারি যুক্ত আছে। বুঝতে পারছেন, সার্জারি মানে কিন্তু হিডেন। পেটের মধ্যে কোনো একটা টিউমার হয়েছে, তো ডাক্তারবাবু দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝলেন যে এটিকে রিমুভ করতে হবে। তো যতক্ষণ তিনি ওপেন না করছেন, তিনি কিন্তু বুঝতে পারছেন না যে ওটা কোনো কী পজিশনে আছে, সেটা পেশেন্টকে কতটা ক্ষতি করেছে, সেটা ম্যালিগনেন্সি আছে কি না, এটসেট্রা অ্যান্ড এটসেট্রা। তো হিডেন জিনিস, তো সেইগুলো কিন্তু যুক্ত আছে। অ্যাক্সিডেন্ট প্রথমেই বলেছি, এবং ভেরি স্পিরিচুয়াল। এই 3rd হাউস এবং 4th হাউস কিন্তু স্যাটার্ন। বৃশ্চিকের 3rd হাউস এবং 4th হাউস শনির ঘর, বিশেষত 4th হাউস। 4th হাউস কি? মানুষের হৃদয়। তো হৃদয়ের ওপরে, সোলের ওপরে মন, বুদ্ধি, অহংকারের 3টে পরত থাকে। সুতরাং শনি যার এক্ষেত্রে উন্নত থাকবে, তার কিন্তু অসম্ভব বেশি স্পিরিচুয়াল ডাইভারশন হবে, এবং সে মানুষ কিন্তু ব্রহ্মচর্য পালন করবার মতন যোগ্য থাকবে। অবশ্যই এই ঘরের যে ডিসপোজিটর অর্থাৎ মঙ্গল এবং তার 9th হাউস চন্দ্র, দুজনকে স্ট্রং হতে হবে। হয় চন্দ্রমঙ্গল নিজভঙ্গ রাজ্য করে আইদার কর্কটের ঘরে থাকবে, অথবা সে বৃশ্চিকের ঘরে থাকবে। এবং তার সাথে শনির যে 8 রকম গুণ আছে, যে কোনো প্ল্যানেটেরই আছে তার বলবত্তা স্বরূপে, সে 8 রকম বলবত্তার মধ্যে অন্তত 5 রকম বলবত্তার উপরে হবে, এবং বৃহস্পতি মাঝারির থেকে বেটার হবে। সে মানুষ কিন্তু পরম যোগী সন্ন্যাসী হতে পারে এবং অসম্ভব কনভিকশনের মানুষ হবে। সে মানুষ যদি ভেবে নেয় যে কাজটা আমি করব, সে কিন্তু অত মানে ব্লোয়িং হিজ অর হার ওন ট্রাম্পেট সেটা কিন্তু করবে না, ধাক্কানিঘাত করবে না, সে নিঃশব্দে কাজ করে দেবে। এবং তার কাজ করার 1 মুহূর্ত আগে পর্যন্ত তা কাউকে তিনি বুঝতে দেবেন না তিনি কি করতে চাইছেন। এবার বুঝুন, এটাই যদি নেগেটিভলি ট্রান্সফর্ম হয় তাহলে সেটা কতটা ঘাতক হয়ে যেতে পারে। অর্থাৎ শনি যদি দুর্বল হয় বা ম্যালেফিক হয়, এবং বৃহস্পতি যদি মাঝারির থেকে বা বেশ ফল প্রদানে অক্ষমতা থাকে জুপিটারে, তাহলে সেই মানুষ বা সেই প্রাণী কতটা ঘাতক হতে পারে সেটাও কিন্তু একসাথে বোঝা যায়। এবার আসি আমি বুধের ক্যারেক্টারে। বুধ হচ্ছে সবথেকে গতিশীল, আমাদের প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশনের প্ল্যানেট। তার সাথে আমাদের যত কানেক্টিভিটি সব কিছুকে বুধ নিয়ন্ত্রণ করে এবং নিঃস্বার্থে নিয়ন্ত্রণ করে। আমাদের এন্টায়ার নার্ভাস সিস্টেম এবং তার যে কানেকশন, আমার মাথা ডাইরেকশান দিচ্ছে, কথা বলছি, হাত নাড়াচ্ছি, এই যে ডাইরেকশান, এর যে ফাংশনারিজ, এর কিন্তু ইঞ্জিনিয়ারিংটা নয়, এর যে ফাংশনারিজ,
এই ফাংশনারিস্টটার সাথে কিন্তু বুধ যুক্ত থাকে। অর্থাৎ এর পেছনে যে ফাংশনারিস্টটা রয়েছে, মেকানিজমটা রয়েছে, সেই মেকানিজমটা কিন্তু বুধের সাথে যুক্ত। এর ইঞ্জিনিয়ারিংটা কিন্তু মঙ্গলের, মাথায় রাখবেন এটা। যে কোনো ইঞ্জিনিয়ারিং মঙ্গল এবং শুক্রের দ্বারাই হয় এবং তার সাথে বেসমেন্ট থাকে শনি। তো ইঞ্জিনিয়ারিংটা কিন্তু বুধের সাথে ডাইরেক্টলি যুক্ত নয়, তবে বুধের যে স্বল্প মেধা বা বুধের যে সূক্ষ্ম গহন মনন চিন্তনের কোয়ালিটি, সেটা সেই বিদ্যাকে এনহ্যান্সড হতে সাহায্য করে, পরোক্ষে সাহায্য করে। তাছাড়া প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, প্রথমেই বললাম, মবিলিটি ওভার দ্য সোসাইটি, আমাদের চাইল্ডহুড 1 বছর থেকে 12 বছর 13 বছর পর্যন্ত আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের মধ্যে যে সরলতা সারল্য, সেই অংশকে নিয়ন্ত্রণ করে। জেন্ডার কোনো বিকাশ নিয়ন্ত্রণ করে না বুধ, সেই জন্য বুধকে অনেক সময় ইউনাক বলা হয়, শনিকেও বলা হয়। শনিকে বলা হয় বার্ধক্যের জন্য, বুধকে বলা হয় স্বল্প বয়সের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কেউ সেটা নয়, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট আছে, কিন্তু সেটা বাচ্চা বয়সে আমাদের কাছে সেই ব্যাপারটার কোনো মূল্যই থাকে না। বাচ্চা মানে সে বাচ্চা। আচ্ছা, আমাদের মনিটারি যে ফ্লো, সেটাকেও বুধ নিয়ন্ত্রণ করে উইথ দ্য হেল্প অফ জুপিটার অ্যান্ড চন্দ্র। স্মরণ শক্তি নিয়ন্ত্রণ করে বুধ, কিন্তু দেখবেন বাচ্চাদের মধ্যে স্মরণ শক্তি খুব প্রবল থাকে, কারণ তাদের এই সময় আমাদের মস্তিষ্কটাকে যেভাবে পরিচালনা করা যায়, বাচ্চারা কিন্তু তাদের পেরেন্টসের বা তাদের গুরুর নির্দেশ অনুসারে সেইভাবেই পরিচালিত হয়। এবং এবিলিটি অফ লার্নিং, কত সহজে কোনো জিনিসকে অ্যাডপ্ট করতে পারে, সেটাও বুধের মধ্যে কোয়ালিটি থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ আ কমিউনিকেশন। আমি কথা বলছি, বাঙালি মোটামুটি যারা আছে বুঝতে পারছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিন্তু সেটা বুঝতে পারবে না, ডাব করে তাদের হয়তো শুনতে হতে পারে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো ল্যাঙ্গুয়েজ ইজ আ কমিউনিকেটিং এজেন্ট। সেটা অনেক সময় এটা ভার্বাল হচ্ছে, নন ভার্বাল, ইশারা, গেস্টার, হাতের ইশারা। তো হাতও কিন্তু কালপুরুষের 3rd হাউস রিপ্রেজেন্ট করে। ইট ইজ আ কানেক্টিভিটি অফ মার্কারি, বুধ। তো হাত দিয়েও আমরা ইশারা করি। পঞ্চ ইন্দ্রিয়র দ্বারাই ওয়েদার I am to connecting other people or I am to be connected by others, ঠিক আছে, দুটোর কোনোটাই। হয়তো আমরা চুপ করে বসে আছি, একটি কেউ এসে অন্ধকারে স্পর্শ করলে আমরা কিন্তু বুঝতে পারি একটা স্পর্শ হয়েছে, তো কানেকশান হলো সঙ্গে সঙ্গে। তো পঞ্চ ইন্দ্রিয়ই কিন্তু কানেকশানের সাথে যুক্ত। এবং মাথায় রাখবেন, কেতুকে যদিও এর বহু বইতে বলা থাকে কেতুর তুঙ্গস্থান বৃশ্চিক, তো কেতুর কিন্তু এখানে এই স্পর্শকাতর মানে প্রারব্ধ কর্ম, বৃশ্চিকের সাথে যে আমাদের হিডেন যে বস্তু আছে সেটার সাথে প্রারব্ধ যুক্ত আছে। তো সেই প্রারব্ধের অংশ মানে আপনি যদি দ্বাদশ ভাব থেকে তার নবম ভাব দেখেন, তাহলে সেটা অষ্টম ভাব। তো প্রারব্ধের যে ভাগ্য, অর্থাৎ কি প্রারব্ধ নিয়ে এসছি, দ্যাট ইজ বিন ডিটারমাইন্ড বাই দ্য কেতু। রাহুরই অংশ পার্ট, কিন্তু অংশটা মূলত পরিচালিত করে কেতু। তো সেই অংশে কিন্তু এক্সল্টেড হয়, হোয়ারেস কেতু রাহু সবসময় এক্সল্টেড, কারণ তাদের ফ্রিকোয়েন্সি আমাদের সাথে মিলবে না। আচ্ছা, তার সাথে আমাদের ভার্বাল কমিউনিকেশান, লেখা, মিডিয়া, মানে কমিউনিকেট করছি, তর্ক বিতর্ক, ক্যালকুলেশন, সংখ্যা, ডেটা। বুধের সাথে ডেটার একটা খুব ভালো যোগাযোগ থাকে। অনেক বাচ্চা দেখবেন 10-12টা মোবাইল নম্বর কণ্ঠস্থ বলে দিতে পারবে, অনেকে 50টাও বলতে পারে, আমি দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে। অনেক বড় তো সেটা হয়তো পারবে না, তার মেমোরি খুব শার্প থাকে, এই বয়সে বুধ খুব অ্যাকিউট থাকে। তার সাথে বেসিক ম্যাথামেটিক্স থাকে, ডিটেইলড এবং কিন এবং খুব মাইনিউট অবজারভেশন বুধের মধ্যে থাকে। তার সাথে বিচার, আমাদের আইডিয়া, আমাদের কনসেপশন, আমাদের চিন্তাধারার সাথে কিন্তু বুধ চন্দ্র একসাথে থাকবে। চন্দ্রের পুত্র হিসাবে বুধ আছে, কিন্তু বুধের সবথেকে বড় শত্রুস্থান চন্দ্র আছে, কিন্তু সেই শত্রু মানে ভাববেন না সেটা কোনো মানে মারামারি বা বিতর্কের জায়গায় চলে যাচ্ছে। এই চন্দ্র মানে ইডিওলজিক্যাল ডিফারেন্স আছে।
চন্দ্রের জায়গায় লজিকের, চন্দ্র প্রচণ্ড লজিক্যাল কিন্তু বাৎসল্য অত্যন্ত বেশি, বুধও বাৎসল্য বেশি, কিন্তু যে তাকে সেই ব্যারিয়ারের মধ্যে আনতে পারবে। সেই জন্য বাচ্চারা অনেক দ্রুত সুসংঘ এবং কুসংঘ দুটোই পড়ে। বুধ যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে ছকে, সেই ছকে আমি অনেক দ্রুত দেখেছি মানুষ কুসংঘের দ্বারা সে জীবনে জড়িয়ে যায়। বিশেষত 24-25 বছরের মধ্যে তো তার জীবনের ট্র্যাজেক্টরি পুরো চেঞ্জ হয়ে যায়। খারাপ দশা থাকলে তো কথাই নেই। তার সাথে এক্সপ্রেশন, সংবেদনশীল। ভেনাস এবং মুনের পরে সবথেকে বেশি ক্রিয়েটিভিটি কারোর মধ্যে যদি থাকে সেটা বুধের মধ্যে থাকে, এবং বুধের মধ্যে প্রাইমারি একদম ক্রিয়েটিভিটি থাকে। রবির কাছাকাছি থাকে বুধ, রবি থেকে 28 ডিগ্রি দূরে কখনো বুধ যেতে পারে না। তো ব্রেন এবং আমাদের যে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার যে রেসপন্ড সেটাকে কন্ট্রোল করে, এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যেটা একটু আগে বলছিলাম সেটাকে করে। রেসপিরেটরি অর্গানকেও কিন্তু বুধ দেখে। সেই জন্য দেখবেন যে আমি প্রত্যেক বছর আপনাদের জুন মাসের মিড থেকে অগাস্ট মাসের মিড পর্যন্ত এই সময়টা বুধ পুনর্বসু নক্ষত্র থেকে মঘা নক্ষত্র পর্যন্ত তার গোচর থাকে প্রত্যেক বছরই, মোরালেস। মানে আষাঢ় থেকে আষাঢ় শ্রাবণ এই দুটো মাস, এই সময়টা আমি প্রত্যেকদিনই বলি, মানে সবাইকেই বলি যে কাফ অ্যান্ড কোল্ড থেকে খুব সাবধান থাকবে। বুধ কিন্তু এই সময় এই অংশ দুটোর তিনটে, এখানে যে চারটে, মানে পুনর্বসু, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা, তারপরে মঘা, চারটে নক্ষত্র মোটামুটি 55 ডিগ্রির কাছাকাছি। এই যে চারটে নক্ষত্র, এই চারটে নক্ষত্রে অত্যন্ত কাফ অ্যান্ড কোল্ড দেয়। এবার কার ক্ষেত্রে কতটা দেয় সেটা ডিপেন্ড করে তার ছকের উপর। সেই জন্য, এবং ওই সময়টা বর্ষাকাল আমরা যেখানে জন্মেছি অন্তত, তো এখানের এটা বেড়ে যায়, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। পরিবহনেও কাজ করে। রক্তের যে ফাংশনারি, সে ফাংশনারি কিন্তু বিং ডিটারমাইন্ড বাই দ্য বুধ, কারণ সে আমাদের অক্সিজেন, খাদ্য, উৎসেচক, মিনারেলস এটসেট্রা যত ইম্পর্টেন্ট জিনিসপত্র সে বহন করে প্রত্যেকটা কোষে নিয়ে যায়, এবং সেখান থেকে আবার হৃৎপিণ্ড পর্যন্ত নিয়েও আসে। তো এই যে তার মেসেজিং, মানে তার যে পরিবহন ব্যবস্থাটা, সেটা মেকানিজমটা বুধ দ্বারা হয়। বুধ আমাদের ট্রেড অ্যান্ড বার্টারকেও কন্ট্রোল করে, পয়সার আদান প্রদান সেটাকেও কন্ট্রোল করে। বুধ এবং শনি যদি কখনো ছকে দুর্বল থাকে বা কোনোভাবে স্টাকিং থাকে বা কোনোভাবে তার বলবত্তা মাঝারি থেকে কম থাকে, তো সে মানুষের জীবনে ফ্লো অফ মানি খুব কম হবে লাইফে। যত ভালো পজিশনে সে থাক না কেন, তার প্রারব্ধ সম্পত্তি থাকতে পারে, কিন্তু তার জীবনে মানি আসবে, সে নিজে আর্ন করবে, সেটা কিন্তু খুব রুটিন হয়। এগুলো অনেক ব্যাপার, কিন্তু মোর অর লেস অনেক দশা থাকে, অন্তর্দশা থাকে, অনেক ব্যাপার থাকে। যাই হোক, এখানে বুধ প্রবেশ করার পরে যে ধরনের ফল দেবে সেটা হচ্ছে সংবেদনশীলতা প্রচণ্ড বেশি বাড়িয়ে দেবে, সেন্সিটিভিটি, যে কোনো ব্যাপারে রিঅ্যাক্টিভ মোড অত্যন্ত বেশি বৃদ্ধি করে। যতক্ষণ পর্যন্ত মঙ্গল পেছন পেছন না প্রবেশ করছে তার মধ্যে রিঅ্যাক্টিং মোড বেশি থাকে। তার সাথে সাডেন চেঞ্জ যেটা করাবে, কীরকম টাইপের সাডেন চেঞ্জ, যার ভাব অনুসারে যে অংশ ঘটবে সেই অংশে সেটা দেবে। যদিও এই বুধের দ্বাদশে শুক্র থাকবে 2 তারিখ থেকে 25-26 তারিখ নভেম্বরের জাংচার পর্যন্ত, মঙ্গলও থাকবে, তার ফলে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু এখানে বৃদ্ধি করবে। তো সে ব্যাপারে যারা গাড়ি ঘোড়া চালান একটু সাবধানে চালাবে। আচ্ছা, এটা লজিক, মেটেরিয়াল প্রোডাক্টিভিটি বা মেটেরিয়াল প্র্যাকটিক্যালিটি সেটাকে বৃদ্ধি করবে। তর্ক থেকে যদি আপনার জন্মছকে বুধ কোনোভাবে ম্যালেফিক থাকে, নেগেটিভ থাকে, তাহলে কিন্তু সেটা ঝগড়ায় পর্যবসিত হবে। তর্ক ইজ নট আ ঝগড়া, তর্ক ইজ আ ভেরি লজিক্যাল কনভারসেশন। সেটা খুব উত্তপ্ত হতে পারে, কিন্তু সেটা কখনোই একটা ব্যারিয়ারকে ক্রস করবে না, সীমা কখনো লঙ্ঘন করবে না কারোর ক্ষেত্রে, ব্যক্তিগত আক্রমণ বা এগুলো কখনো করবে না, তাহলে কিন্তু সেটা অসভ্যতামির পর্যায়ে চলে যাবে, আনসিভিলাইজড। তো সেই পর্যন্ত কিন্তু করবে, কিন্তু কারোর যদি সেটা ম্যালেফিক হয় তাহলে কিন্তু সে ব্যক্তিগত স্তরে আক্রমণ করবে, কারোর দুর্বলতা নিয়ে আক্রমণ করবে, সেটা কখনো খুব
উন্নত শ্রেণীর হিসাবে আলোচনা করা যায় না। খুব চতুর করে বুধ, এখানে রহস্যময় করে, খুব যাকে বলা যায় খুব রাহু বা কেতু যদি যুক্ত থাকে আপনার জন্মছকে, বিশেষত সেই বুধ যদি কখনো বকরি হয়, বুধ যদি কখনো বৃহস্পতি, শনি বা চন্দ্রের নক্ষত্রে থাকে জন্মছকে, ইভেন রবির নক্ষত্রেও থাকে, তাহলে কিন্তু সেই বুধ খুব শ্যালো মিথ্যা কথা বলারও প্রবণতা তৈরি করে। ডিপ্লোম্যাটিক হয় কিছুটা যদি বুধ পজিটিভ থাকে, এবং ফল্ট ফাইন্ডার হয় খুব। ও সারা কিছু করে একটা খুঁত খুঁজে বার করবে। হ্যাঁ, খুব ভালো হলে বলবে এত ভালো ভালো নয়, এটা হচ্ছে তার বেসিক নেচারের মধ্যে। মানুষের সাথে কথা বললে, যারা অ্যাস্ট্রোলজার, বহু মানুষ প্রোগ্রাম দেখে, তাদের সাথে আমার কথা হয়, ফোন করে, আমি তাদের প্রত্যেককে বলি মানুষকে চিনুন, ছক দেখে মানুষকে চিনুন, তার হাতের সাথে রিজেম্বলেন্স আনুন। প্রথমে নিজের হাত দেখুন, তাহলে আপনি ছক দেখতে পারবেন, কারণ নিজেকে তো নিজে মিথ্যা কথা বলতে পারবেন না কখনো। তো সেটা দেখলে এটা ডিটারমাইন করা যায় কোনটা কোথায় আছে। তার সাথে সাইকোলজিক্যাল পাওয়ার খুব বৃদ্ধি করে। আমি খুব ভালো ভালো সাইকিয়াট্রিস্ট দেখেছি, অন্তত সামনেও বেশ কয়েকজনকে দেখেছি, পড়াশোনা করছেন বা প্র্যাকটিস করছেন, আমার বন্ধুস্থানীয় দু একজন আছেন, বা ইন্টারনেটেও হরোস্কোপ দেখেছি অনেক বড় বড় সাইকিয়াট্রিস্টের। তো তাদের ক্ষেত্রে দেখেছি তাদের কিন্তু বুধ এখানে অবস্থান করছে বা কোনোভাবে মঙ্গলের সাথে গেটিং কানেক্টেড, এবং শনি ভীষণ উন্নত। শনি উন্নত না থাকলে ইনটিউশন পাওয়ারে তার ব্যাপ্তিটা দেবে না। বুধ শুধু প্রারম্ভিক জায়গার জন্য, বুধ হচ্ছে দেশলাইয়ের কাঠির মাথায় যে দাহ্য বস্তুটা আছে সেইটা। কাঠিটা যদি মানে দাহ্য পদার্থ না থাকে তাহলে দেশলাই পুরোটা জ্বলবে না। এই দাহ্য পদার্থটা হচ্ছে শনি, কতটা গ্রে ম্যাটার আছে। সেই জন্য বুধের ওই স্ফুলিঙ্গটাকে পেছন দিকে নিয়ন্ত্রণ করার জন্য শনির গুণের প্রয়োজন হয়, তো সেটা আছে। তার সাথে যেটা আছে, শার্প বুদ্ধি দেয়। মঙ্গল এখানে প্রবেশ করলে, মঙ্গল বলি হলে সেটা আরও বেশি দেবে। বাস্তববাদী করে, খুব তর্কপ্রবণ করে, যেটা আমি একটু আগে বলছিলাম, এবং যাদের মধ্যে ওই সীমাটা নেই, দ্যাট তর্ক উইল বিকাম ঝগড়া, অল্টারকেশন, বা সেটা খুব খারাপ দিকে, মানে একটা বডি রিলেটেড, মানে মারপিটের জায়গাও পর্যবসিত হয়, যাদের মধ্যে সেই নিয়ন্ত্রণ নেই আর কি। বিলো দ্য বেল্ট হিট করার প্রবণতা থাকে অত্যন্ত। আচ্ছা, খুব ঊর্জাশীল হয়, মানে এনার্জেটিক, এবং সংকল্প শক্তি প্রদান করে। এটা মঙ্গল প্রবেশ করার পরের অংশ নিয়ে একসাথে বলছে। স্ট্যামিনা দেয়, ডেডিকেশন দেয়, পরাক্রম, অত্যন্ত কমিটমেন্ট দেয়। মঙ্গল প্রবেশ করার পরে বুঝতে পারবেন যে কাজটা বলবে সেই কাজটা থাকবে, কিন্তু তার শনি স্ট্রং থাকতে হবে, দেন ইট উইল বি। বর্তমানে যেখানে স্যাটার্ন আছে, সেই স্যাটার্নে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার শনি ডেভেলপ হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, সেটা তো তার অনেক কিছুর ওপর ডিপেন্ড করবে। কিন্তু গোচরে যেখানে স্যাটার্ন আছে, সেই স্যাটার্ন কিন্তু বলি থাক আর দুর্বল থাক, আমি যেহেতু ব্যক্তিবিশেষে ডিপেন্ড করবে, কিন্তু ফল প্রদানে অক্ষমতা আছে এই স্যাটার্নে। ঠিক আছে, এ কিন্তু লার্জ কোয়ান্টিটি অফ পিপুলকে ফল দেবে না। সমাজের 10 থেকে 15% সিলেক্টিভ, যাদের ছক নর্মালি খুব বলি ছক, অন্তত মেটেরিয়ালি বলি, ধন সম্পত্তি, তাদের যেগুলো মেটেরিয়াল প্রাচুর্য তাদের প্রচুর আছে, ক্ষমতা সেগুলো প্রচুর আছে, তাদেরকে কিন্তু সে এনহ্যান্সড করবে। আচ্ছা, রাহু যদি কোনোভাবে শুক্রযুক্ত বা বকরি বুধ যুক্ত থাকে, তাহলে কিন্তু কৃপণতাও তৈরি করে, এটাও মাথায় রাখবেন। ভীষণ কৃপণতা দেয়, ক্লোজ ফিস্টেড ম্যান যাকে বলা যায়। এবং রাহু যত প্রবল হবে, অর্থাৎ যত তার মধ্যে নেগেটিভিটি বেশি থাকবে, তত তার মধ্যে কৃপণতা হওয়ার যোগ বৃদ্ধি পাবে, বেশি ভৌতিকবাদী হবে, এক্সপ্রেসড করবে, চিন্তার নির্মাণ করবে, এবং এক ধরনের এই মুহূর্তে যেটা প্রচণ্ডভাবে কাজ করবে, যেটা একটা গ্লোবালিও যেটা কাজ করবে, বিশেষত যারা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে সময়, তাদের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি গ্রো করবে। যাদের যাদের সেই নেতৃত্ব প্রদানের মধ্যে, ধরুন পৃথিবীতে 200টার অধিক দেশ আছে,
যাদের মধ্যে মেজর দেশ যারা, আমাদের দেশকে ইনক্লুড করে ধরুন 10টা মেজর দেশ আছে, যারাই মূলত পৃথিবীর যে টোটাল ইকোনমি তার প্রায় 75 বেশি অংশকে কন্ট্রোল করে, সেটা প্রোডাকশান হোক যে কোনো দিক থেকে। তো তাদের ক্ষেত্রে যদি বলা যায়, তাদের মধ্যে যাদের যেই সমস্ত নেতৃত্বমণ্ডলীর ক্ষেত্রে শনি দুর্বল আছে তারা কিন্তু গণ্ডগোল হবে, অর্থাৎ সেখানে চিন্তাকে প্রপারলি কার্যশীল করতে পারবে না। এবং আমি এই সময়টাকে গ্রস নেগেটিভ বলেছি, যাদের সাথে কথা হয়েছে বলেছি, একাধিকবার বলেছি যে অক্টোবরের 3 তারিখের পর থেকে স্লোলি, মানে যবে থেকে শনি বৃহস্পতির নক্ষত্র টাচ করবে, বকরি হবে, মানে বকরি থাকা অবস্থায় তবে থেকে করবে, এবং 24 তারিখের পর থেকে তার সার্বিক যে প্রোডাকশান সেটাকে সে লেস করে দেবে, এবং সেটা নভেম্বর মাসে গিয়ে, নভেম্বর মাসের 3-4 তারিখের পর থেকে সেটা দেখা যাবে। এবং এই সময় শুধু ফাইন্যান্সিয়ালি খুব কনস্ট্রেইনস টাইম যাবে সেটা নয়, আমি প্রত্যেককেই পয়সা কিছু কন্টিনজেন্সি রাখতে বলেছিলাম। আমার যে কজন লোকের সাথে কথা হয় আর কি, খুব সীমিত, তো আমি প্রত্যেককেই বলেছিলাম এটা। আর 2 নম্বর হচ্ছে যে এক্সপেন্ডিচার কমানো নভেম্বরের জন্য, অন্তত ডিসেম্বরের 10-12 তারিখ পর্যন্ত এটা টু বি এক্সটেন্ডেড। এই সময়টা কিন্তু অন্তত 5th ডিসেম্বর পর্যন্ত ইট ইজ নট অ্যাট অল গুড টাইম। এটা একদম নারদ সংহিতায় পরিষ্কার বলা আছে, হ্যাঁ, যে কোনো সময় কোনো বছরে 3টে প্ল্যানেট যদি কখনো একসাথে বকরি থাকে সেটি ভালো ফল দেয় না। বৃহস্পতি বকরি হয়ে যাবে 11 তারিখ, তো সে 4 তারিখ থেকে স্ট্যাটিক হয়ে যাবে। শনি মোটামুটি 12 তারিখ থেকে স্ট্যাটিক হয়ে যাবে এবং 20 তারিখের পর থেকে তার আর মুভমেন্ট নেই, এবং বুধ বকরি হয়ে যাবে 9 তারিখ ক্রস হয়ে 10 তারিখ হওয়ার পরে। তো 3টে প্ল্যানেট গ্রস বকরি থাকবে মোটামুটি 10 থেকে 30 পর্যন্ত। তারপরে 28 তারিখ শনি ডাইরেক্ট হয়ে যাবে, 29 তারিখ বুধ ডাইরেক্ট হয়ে যাবে। তারপরে বৃহস্পতি যখন উল্টো দিকে একটু গতি নেবে, বিশেষত সে মিথুনের ঘরে যখন পুনরায় প্রবেশ করে যাবে, নবাংশেও মিথুনের ঘরে আসবে, তখন থেকে পরিস্থিতি খুব স্লোলি চেঞ্জ হতে শুরু করবে। তার আগে পর্যন্ত কিন্তু গ্রস কনস্ট্রেইনস আছে। এবার যার যার ছকের ভাব দশা অনুসারে সেটার ম্যাগনিফিকেশন হতে পারে বা সেই খারাপটা কম হতে পারে, অর্থাৎ তার ক্ষেত্রে কম্পারেটিভলি বেটার দিতে পারে। ইট উইল বি সাবজেক্ট টু হিজ অর হার ওন হরোস্কোপ, মান্ডেন ফ্যামিলিগত হরোস্কোপ, তিনি কোথায় বসবাস করছেন, হ্যাঁ, পুরো গৃহ অবস্থান সব কিছুর উপরে, তার দশা অন্তর্দশা সব কিছুর উপরে সেটা ডিপেন্ড করবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সময় কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় যেগুলো কনফ্লিক্টিং জোন আছে সেখানে তো কম বেশি যুদ্ধবিগ্রহ চলছে, কখনো সেটা হেভি বা কখনো মডারেট। এই সময় কিন্তু এই জাতীয় ব্যাপারটা একটু বেশি রকম ইন্টেন্সিফাই হতে পারে, এবং সেটা আমি বলবো না যে নতুন করে কিছু শুরু হলেও সেটা খুব বেশি এক্সটেন্ডেড হবে 1 মাসের বেশি, কিন্তু শুরু যে হওয়ার একদম সম্ভাবনা নেই তা নয়। আমি যেহেতু জোন আপনাদের বলেছি, বলবো না, আপনারা নিজেরাও জানেন জোনগুলো কোথায় আছে। তবে দিস টাইম ইজ ভেরি কনফ্লিক্টিং। এই সময় নিজের চিন্তাকে সঠিক পথে চালনা করা বা ধৈর্য রাখা, আমি বারবার বলছিলাম মঙ্গল চন্দ্র যদি একসাথে, যদি এই দুটো ঘরের নবম পঞ্চমে না থাকে তাহলে কিন্তু তার, এবং তার সাথে অত্যন্ত বলি শনি না থাকে, তাহলে তার ধৈর্যশীলতা কিন্তু থাকবে না, এবং সে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে পুরো পরিস্থিতিকে অন্যদিকে দিতে পারবে। এমন কাজ কখনো করা উচিত না যে কাজের দায় সে মানুষ নিতে পারবে না, এটা সবসময় মাথায় রাখা উচিত যে কোনো কাজে। এটা আমার নয়, এটা মহর্ষি পরাশর বলে গেছেন, সবসময় নিজের সেলফ অ্যাসেসমেন্ট করা দরকার, যে আমি এমন কিছু করব না যার দায় আমি নিতে পারবো না। তো এই সময় নিজের ব্যারিয়ারের, মানে আমি সেই সকল ব্যক্তি বলছি যা ইন্ডিভিজুয়াল নয়, যারা মনে করুন একটা দেশের প্রধান বা এরকম, বা একটা বিপুল জোনের প্রধান, এরকম ধরনের, যেখান থেকে অনেক মানুষের প্রাণ অনেক বা সেগুলো উইল বি অ্যাট স্টেক, বা ধরুন ভূপ্রকৃতিকে নষ্ট করে সেখানে
আপনারা দেখেছেন এবছর বর্ষার সময় কি পরিমাণ মানে ধ্বংসলীলা, মানুষের মৃত্যু ঘটেছে। এটা আমাদের নর্দার্ন ইন্ডিয়ায় তো ঘটেইছে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ায় ঘটেছে, পার্শ্ববর্তী দেশে ঘটেছে, বা পৃথিবীর একাধিক দেশে ঘটেছে। এবছর এমনিতেই ব্যাপক বর্ষার যোগ ছিল, এখনও আছে। আমি যখন আজকে রেকর্ড করছি এখনও আছে, কালী পুজোর 2 দিন আগে। তো সেই হিসাবে আপনাদের বলে রাখি যে ভেরি কেয়ারফুল। এবং এই মাসের 24 তারিখ থেকে, যেদিন বুধ বৃশ্চিকে প্রবেশ করে যাবে দুপুরবেলার পরে, সেই দিন থেকে ডিসেম্বর মাসের মোটামুটি 7-8 তারিখ পর্যন্ত যারা বিভিন্ন কোস্টাল এরিয়ায় ঘুরতে যান, ধরুন আমাদের দেশেরই হাজার হাজার জায়গা আছে কোস্টাল এরিয়া, বা অনেকে বিদেশেও যান, এ সময় ছুটির হালকা হালকা ঠান্ডা হচ্ছে, তারা একটুখানি ওয়েদার ডেটাটা এভরিডে নেওয়ার চেষ্টা করবে। এ সময় কিন্তু সুনামির যোগ আছে, জল তার সীমা লঙ্ঘন করে তটে উঠে আসবে। কেয়ারফুল এই সময়টা, বা সেটা নদীর জলও হতে পারে, সেটা সমুদ্রের জলও হতে পারে। এবং স্থলভাগেও ভূমিকম্পের যোগ আছে, ভূমিধসের যোগ আছে প্রচণ্ডভাবে। যেটা বলা যায় আগুন লাগা, তাও তো বৃষ্টি হয়েছে বলে আগুন লাগার প্রবণতাটা কম আছে, না হলে অনেক বেশি এ সময় মানে ক্যাচিং ফায়ার এটা হওয়ার যোগ থাকতো। সাফোকেশন হওয়া, যাদের ক্ষেত্রে মনে করুন, এটা বলে দেওয়া দরকার, বুধ যেহেতু আমাদের লাংসকে দেখে, রেসপিরেটরি সিস্টেমকে দেখে, যাদের শ্বাসকষ্ট আছে, ইনহেলার নেন বা বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে থাকতে হয়, তারা অবশ্যই সাফোকেটিং কোনো রুমে থাকবেন না। যেরকমভাবেই হোক রুমে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে সেরকমভাবে শোবেন, বা ডাক্তারবাবুর পরামর্শে সেইভাবে শোবেন আর কি। আর এবছর প্রচণ্ড ঠান্ডা পড়বে কিন্তু, মানে গত বছরও পড়তো, আমার প্রেডিকশান ছিল, কিন্তু সেটা আমার একটা ভুলের জন্য সেটা মানে আমি সেটাকে ইগনোর করেছি। এটাকে বলা যায় অনেক সময় আমি করে থাকি, এটা হচ্ছে রাহুকে, সেই ইগনোরেন্সের এফেক্টটা হয়েছে। কিন্তু এবছর সেরকম কোনো যোগ নেই। এবছর উত্তর গোলার্ধে যেখানে যেখানে ঠান্ডা যতটা পড়ে তার থেকে অন্তত 2 ডিগ্রি কম পড়বে, এবং যেগুলো তুষারাবৃত জায়গা সেখানে কিন্তু অক্টোবরের এন্ড থেকেই বরফ পড়া স্টার্ট হয়ে যাবে। অলরেডি আমি যখন রেকর্ড করছি সেই সময় আমি 2-3 দিন আগেই পেলাম যে আমাদের জম্মু কাশ্মীর প্রভিন্সে সেখানে কিন্তু, বা আরও উত্তরে সেখানে কিন্তু অলরেডি স্নোফল হচ্ছে, সিকিম বর্ডারে স্নোফল হচ্ছে অলরেডি। এবং আপনি যদি পৃথিবীর আরও উত্তর গোলার্ধের দিকে যান সেটা কিন্তু ঘটতে থাকবে। আর ঠান্ডা, আমাকে প্রশ্ন করেছে ঠান্ডা পড়ার এক্স্যাক্ট ডেট, যবে বুধ পুনরায় তুলা রাশিতে ঢুকবে যেদিন, সেই দিনের পর থেকে টেম্পারেচার হড়হড় করে ফল করতে থাকবে, অর্থাৎ 23শে নভেম্বর অনওয়ার্ডস। কিন্তু তার সাথে জলীয় বাষ্পও কিন্তু দেবে কিছুটা। তার ফলে অনেক সময় এমন হতে পারে ভীষণ সর্দি কাশি লাগার কিন্তু ইফেক্ট থাকবে, বা বিভিন্ন ভেক্টর ডিজিজ হওয়ারও কিন্তু প্রবণতা আছে। অর্থাৎ সকালের দিকে দেখা যেতে পারে হাঁটাহাঁটি করলে হালকা বিন্দু বিন্দু ঘাম আসছে, কিন্তু রাতের দিকে টেম্পারেচার ড্রাস্টিক্যালি ফল করে যেতে পারে। এবং তার সাথে কিন্তু যেগুলো কোস্টাল এরিয়া সেখানে কিন্তু বৃষ্টি, এবং বুধ বৃষ্টিকের ঘরে প্রবেশ করা এবং মঙ্গলের প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের কোস্টাল এরিয়াতে কিন্তু ছোটোখাটো সাইক্লোনিক ইফেক্ট হতে পারে। মঙ্গল যদি এখানে বকরি হতো তাহলে সেটা আমফানের মতন ঘূর্ণিঝড় হয়ে যেত, বা তার সমতুল্য হতো। ততটা না হলেও হওয়ার যোগ আছে। তার ফলে যারা কোস্টাল এরিয়ায় থাকে তারা প্রত্যেক দিন আইএমডির ডেটাগুলো নেওয়ার চেষ্টা করবেন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে, এবং সেই অনুসারে প্রিকশনারি মেজার নেবেন। আর নিজেকে ধৈর্যশীল রাখবেন। এই সময়টা খুব পরীক্ষার, 50 দিন, 24শে অক্টোবর থেকে 5 ডিসেম্বর, 50 দিন পুরো, 7 সপ্তাহ। তো খুব শান্ত থাকবেন, নিজে উত্তেজিত হবেন না, অন্যকেও এক্সাইট করবেন না, কুল থাকবেন যতটা সম্ভব। আমি জাস্ট পিন পয়েন্টেড একটুখানি আপনাদের বলে যাচ্ছি তার লগ্নভিত্তিক ফল নিয়ে।
এলাবোরেটলি আমি মঙ্গলের যখন বলবো একটু বাদে তখনও কিছুটা বলবো, আর বাকিটা আমি মান্থলি যে প্রেডিকশান আছে সেটা হয়তো আগামী 3-7 মধ্যে দিয়ে দেবো, তো তখন বলে দেবো। আচ্ছা, মেষ লগ্নের ক্ষেত্রে যেটা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে স্পাউসের সাথে কোনো আর্গুমেন্টেটিভ নেচারে যাবেন না। স্পাউসের ডেভেলপমেন্ট হবে, সেই ডেভেলপমেন্টের কিছু অংশ অবশ্যই আপনি পাবেন, বাট আপনার ইনলজের সাথেও কিন্তু মেনটেন করবেন সম্পর্ক শান্তভাবে। কোনো রকম বিতর্কিত কথা বা সেগুলোর মধ্যে প্রবেশ করবেন না। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা হেভি পালস সমস্যা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মেল হন, তাহলে কিন্তু অবশ্যই স্পাউসের সাথে কোনো রকম বিতর্কিত কথা বলবেন না। তাহলে কিন্তু ব্যাপারটা দশা যদি নেগেটিভ থাকে তাহলে জিনিসটা ডিসইন্টিগ্রেশনের পর্যায়ে চলে যেতে পারে। শুক্র যদি দুর্বল থাকে আপনার হরোস্কোপে, আর শুক্র এখন যেখানে গোচর করছে একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে, যদিও তার ফল রবি খুব একটা বেশি পাবে না, সেটা আমি রবির আলোচনায় আলাদা করেও বলেছিলাম। তো যাই হোক, খাতায় কলমে পাবে, তো সেটা কিন্তু আপনাদের মধ্যে অশান্তির কারকতা আরও বৃদ্ধি করবে। তো সেদিক থেকে সাবধান। বিতর্কিত কথা বা কোনো পাস্ট ইভেন্টকে সামনে এনে এ সময় কাজ করবেন না, কারণ ওই ঘরে কিন্তু নবাংশে কেতুও আছে, সেও কিন্তু 22 তারিখ অবধি থাকবে। তারপরে কেতু নবাংশে কন্যার ঘরে চলে আসবে এবং রাহু মীনের ঘরে চলে যাবে। তো কেয়ারফুল, সন্তানদের নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আর যদি ফিমেল হন তাহলে যেটা চেষ্টা করবেন যে আপনার সন্তানদের, বিশেষত বড় সন্তানকে নিয়ে বেশি চিন্তাভাবনা এ সময় না করাই বেটার। উচ্চশিক্ষার জন্য কিন্তু গ্রোথ এ সময় ভালো আছে। যাদের হাইপার টেনশন বা ব্লাড সুগারের ফ্লাকচুয়েশনের যোগ আছে, বা যারা কোনো রকম অতিরিক্ত স্মোকিং করা বা এরকম ইল হ্যাবিট আছে, ট্রাই টু গেট রিড অফ দিস, চেষ্টা করবেন। লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন, পা বরাবর। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, চেষ্টা করবেন যদি কোনো লোন করেন তাহলে যেন সেটা কার্যকরী জায়গায় প্রয়োগ হয়। কিন্তু এমন কোনো লোন করবেন না যাতে আপনি সেই লোন বা ডেট ট্র্যাপের মধ্যে আপনি পড়ে যান না, আপনার ক্ষমতার বাইরে যাবেন না কখনো। প্লিজ ট্রাই টু ডিটারমাইন। তেমন হলে কোনো পণ্ডিত জ্ঞানী মানুষ যারা এরকম ধরনের পরামর্শ দেয়, ফাইন্যান্সিয়াল কনসালটেশন, তাদের সাথে কথা বলে করবেন। এই সময় সবাইকেই বলছি, এটা পারলে রিপোর্ট করে দেবেন যদি যারা একটু মন দিয়ে দেখেন। সেটা হচ্ছে এই সময় কোনো শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, কিন্তু তুলবেন না কিছু টাকা, যতই আপনার টাকা পড়ে যাক। একান্ত যদি কেউ পরামর্শ দিয়ে থাকে, কোনো অভিজ্ঞ ব্যক্তি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, এই সময় কিন্তু একটা গ্রস পড়ে যেতে পারে মানে যাবে নভেম্বরের 2-3 তারিখের পর থেকে। তো সেটা ডিসেম্বরের প্রায় সেকেন্ড উইক অবধি থাকবে। তো চেষ্টা করবেন এই সময় টাকা না তোলার। ভয় পেয়ে তুলবেন না, রেখে দেবেন যদি খুব ইমার্জেন্সি না থাকে। আর পিতার স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর দেবেন, বিশেষত বয়স যদি 67 বছরের বেশি হয়। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো এই সময় কোনো জব চেঞ্জ করবেন না প্লিজ, বা কার্যক্ষেত্রে কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। সিনিয়রের কথা কখনোই যাবেন না, সিনিয়র যেটা বলবেন সেটা তার কথা টু দ্য লেটার্স পালন করবেন। সন্তানদের সাথে কোনো বিতর্কে যাবেন না। গৃহ পরিবেশে কিন্তু প্রপারলি শান্তি আপনি পাবেন না। বিশেষত আপনার শনি যদি কখনো আপনার অ্যাসেন্ডেন্ট থেকে, আমি অ্যাসেন্ডেন্ট ধরে যেহেতু বলছি আপনাদের ক্ষেত্রে, যদি কেন্দ্রে থাকে, লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, দশমে থাকে, তাহলে অবশ্যই এই সময় গৃহ শান্তি কিন্তু আসবে না। তো কিছুটা শান্তি বুদ্ধি দ্বারাও আনা যায়, সেই বুদ্ধিটার অ্যাপ্লাই করবেন। যতটা আছে সেটাকে আর ডিটোরিয়েট করবেন না। আর যদি দশা ভালো থাকে তাহলে আপনি কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট অবশ্যই পাবেন। শরীরের ক্ষেত্রে লাংসের দিকে নজর রাখবেন এবং হার্টেরও আপার পোর্শনের দিকে, বিশেষত যাদের পেসমেকার আছে বা কোনো ফরেন বডি শরীরে লাগানো আছে, তারা কিন্তু চিকিৎসকের বক্তব্য টু দ্য লেটার্স মেনে চলবে। সিংহলগ্নের ক্ষেত্রে বলে রাখি, এই সময় নতুন কোনো পারচেসের যোগ আছে, ল্যান্ড রিলেটেড, বা নতুন কোনো ধরুন যে মঙ্গল বিশেষত প্রবেশ করার পরে 27 তারিখের পরে নতুন কোনো ইমুভেবল প্রপার্টি পারচেসের যোগ আছে, ডোনেশনের যোগ আছে, কোনো মাঙ্গলিক কার্যে হিতার্থে ব্যয়েরও যোগ আছে। সেটা কর্কটেরও কিছু আছে, কিন্তু
চেষ্টা করবেন সেটা যাতে ইমিডিয়েট এফেক্ট আছে এরকম কোনো জায়গায় কিন্তু ব্যয় করবেন না, তাহলে কিন্তু সেটা পাবেন না। সেটা আপনার পেতে পেতে অন্তত ডিসেম্বরের 3rd উইক অবধি যেতে হবে। তো হঠকারিতা পরিত্যাজ্য হয়ে যদি রাখতে পারেন তাহলে সেটা ডিসেম্বরের 3rd উইকের পরে গিয়ে কিন্তু আপনাকে সার্টেনলি প্রোভাইডিং ডিভিডেন্ডস, তার আগে কিন্তু দিতে পারবে না। শরীরের দিকে বিশেষত ডাইজেস্টিভ ট্র্যাকে কিন্তু ভীষণ নজর দেবেন। পিত্তদোষ অত্যন্ত বেড়ে যাবে এবং এক্সক্রিয়েশন মানে রেচনতন্ত্র সংক্রান্ত এবং রিপ্রোডাক্টিভ অর্গ্যানসের কিন্তু এ সময় যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনি তর্ক এবং ঝগড়া এই দুটোর ডিফারেন্সটা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এমন কোনো বক্তব্য লোককে বলে দেবেন না ইগো ওরিয়েন্টেড হয়ে, যেটা মানুষের মূল মজ্জাকে হার্ট করতে পারে। ন্যায় অন্যায় ভালো মন্দ এটা আমরা কম বেশি সবাই একটা বয়সের পরে অ্যাভারেজ বুঝতে পারি কোনটা ঠিক নয় কোনটা ভুল, কিন্তু আমরা 90% সময় সেটা বলি না, অ্যাভয়েড করে যাই, কারণ বিতর্ক কেউ চায় না। কিন্তু আপনি কিন্তু এ সময় বিতর্ককে আহ্বান করবেন। যদি দশা খারাপ থাকে তাহলে কিন্তু আপনার কাছে না আনওয়ান্টেড এরকম গণ্ডগোলের জায়গা চলে আসবে এবং আপনি কিন্তু ট্র্যাপড হবেন। চেষ্টা করবেন সেই ট্র্যাপে না জড়ানোর, বা কাউকে অতিরিক্ত সত্যি কথা বলে, এরকম মানুষের কিছু ডিটারমিনেশন থাকে যে আমি একে বুঝিয়ে ট্র্যাকে আনবো, সেটা নিশ্চয়ই একটা লেভেল অবধি বলতে পারে, কিন্তু বেশি রকম চেষ্টা চরিত্র করবেন না, বা বিলো দ্য বেল্ট কখনো কথা বলবেন না। কেউই বলবেন না, আপনি তো বলবেন না। স্পাউসের সাথে রিলেশন, ইনলজের সাথে রিলেশন, নেইবারের সাথে রিলেশন, আপনি যদি ছোট হন তাহলে বড় দাদা দিদিদের সাথে রিলেশন কিন্তু প্রপারলি মেনটেন করবেন। আপনি কিন্তু যদি ফিমেল হন তাহলে মিডল লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত জায়গা, ডাইজেস্টিভ রিপ্রোডাক্টিভ দুটোরই নজর রাখবেন। প্রেগনেন্সি পিরিয়ডে থাকলে চিকিৎসকের পরামর্শ টু দ্য লেটার্স মেনে চলবেন। তাছাড়া একদম ফুট, আমাদের বোথ দ্য ফিট আর পায়ের পাতা, সেই অংশের দিকে কিন্তু নজর দেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু স্পাউসের ডেভেলপমেন্ট কিছুটা শো করতে পারবেন, মানে দেখতে পারবেন আর কি। এ সময় আপনি মহিলা পুরুষ যিনিই হন না কেন, আপনি কিন্তু আপনার কাউন্টার পার্টের ডেভেলপমেন্ট দেখতে পারবেন। তিনি যদি কোনো কাজও না করেন, তার মধ্যে এমন কিছু গুণ তৈরি হবে সেটা কিন্তু আপনার পরিবারের পক্ষে সহায়ক হবে। সেই গুণটাকে কাজে লাগাবেন। দয়া করে কোনো বিতর্কে জড়াবেন না, এটা যে প্রথম কথা। কারণ মঙ্গল থাকবে বুধের সাথে, তাছাড়া শনি যেখানে রয়েছে আপনাকে এখন কোনো ফল দেওয়ার মতন অবস্থাতে নেই। যদি আপনি আগে থেকে কাজ না করে আসেন, তো নতুন করে লোন করে আপনি কিছু ব্যবসা শুরু করতে পারেন, বাট আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে সেটা আপনি ডিসেম্বরের মিডে গিয়ে করুন, যখন রবিও ধনুরাশিতে প্রবেশ করে যাবে, সেই সময় থেকে করুন, সেটা আরও ডিভিডেন্ড সাম হবে। চেষ্টা করবেন ইনলসের সাথেও সম্পর্ক প্রপারলি মেনটেন করা। আপনি যদি ব্যবসা করেন তাহলে সেখানে যারা কলিগ আছে নেই, মানে যারা আপনার এমপ্লয়িজ আছে তাদের সাথেও কিন্তু সদ্ব্যবহার করবেন। আপনি তাদের অর্থ দিচ্ছেন মানে তাদের আপনি কিন্তু কিনে নেন, এটা মাথায় রাখবেন। এমন কোনো কথা বলবেন না যাতে কিন্তু সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক গভীর হয়ে যেতে পারে, বক্তব্য থেকে অনেক খারাপ দিকে টার্ন নিয়ে যেতে পারে এবং সেটা আপনার শরীরের ক্ষেত্রেও ক্ষতি হতে পারে। বিশেষত প্রেশার ফ্লাকচুয়েশন, পালস ফ্লাকচুয়েশন, সুগার বেড়ে কমে যাওয়া, নার্ভাস সিস্টেমের ব্রেকডাউন হওয়া, খারাপ দশায় থাকলে শরীরের যদি কোনো জায়গায় কোনো ব্লকেজ থাকে সেইখান থেকে কোনো ক্ষতি আসা, ডাক্তারবাবু যদি কোনো টেস্ট বা এরকম কিছু চিকিৎসা বলে সেগুলোকে ইগনোর না করা, একটু খেয়াল রাখবেন। জীবনযাত্রা খেয়াল রাখবেন আর গাড়ি চালাবেন খুব সাবধানে। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ইগো পরিত্যাজ্য, উচিত কথা বলবেন না বেশি, বা বললেও খুব কাছের লোকেদের বাইরে বলবেন না, অফিসে তো কখনোই বলবেন না, কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। সন্তান যদি একটা বয়সের বেশি হয় তাহলে তাকে বুদ্ধি করে বোঝানোর চেষ্টা করুন। আপনার যদি মনে হয় যে তিনি বিপদগামী হচ্ছেন কোনোভাবে, তাকে বুদ্ধি করে বোঝান, বলপূর্বক বোঝানোর কোনো প্রয়োজন নেই। সেটা ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যেতে পারে, সেদিকে সাবধানতা অবলম্বন করবেন। শরীরের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার এবং লিভারের সমস্যা থেকে সাবধান। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু
অনাবশ্যক ব্যয় আসবার যোগ আছে, কিন্তু এখানে একটা ক্লিক আছে। যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড এ সময় তুঙ্গের ফল দেওয়ার মতন ক্ষমতা বৃহস্পতির নেই, সেটা আমি আপনাদের আলোচনায় বলেছি, কিন্তু তবুও কিছুটা তো সে অন্তত 20% হলেও তো ফল দেবে, যাদের ক্ষেত্রে দশা ভালো আছে। তো আপনি সেই ব্যয়টা না আপনার পরবর্তী, মানে ধরুন অন্তত ডিসেম্বরের এন্ড, সেই সময়ে যে আপনার ব্যবসার জায়গা, কাজের জায়গা বা বাড়ির পরিবেশের জায়গায় যে গ্রস প্রোডাক্টিভিটির জায়গা আছে, সেখানে কাজে লাগাতে পারবেন। হয়তো একজন এমপ্লয়ি রাখলেন আপনার অফিসের জন্য, তার হয়তো স্যালারি অনেক বেশি, এই 2 মাস আপনার কষ্ট হবে, কিন্তু দেখা যাবে জানুয়ারি মাস থেকে সে এমপ্লয়ি কিন্তু আপনার ব্যবসার জায়গায় বেশ লাভদায়ী হচ্ছে এবং তার দ্বারা কিন্তু আপনার ব্যবসার প্রোডাক্টিভিটি বৃদ্ধি হচ্ছে, এই ধরনের। বা আপনি কোনো স্পিরিচুয়াল ডেভোশনে গেলেন, দান ধ্যান করলেন, সেটা আপনার মানসিক শান্তি। দান প্রত্যেকেরই করা উচিত, সেটা হ্যাবিট না থাকলে বড় হয়ে সেখানে একটা সমস্যা হয় আর কি, মানসিক সমস্যা। আবার ছোটো থেকে যারা করে আসেন তাদের ক্ষেত্রে আছে। অনেকে জিজ্ঞাসা করে কী কী দান করলে। আমরা যে তরকা ডাল খাই না, যেটা আমাদের, সেটা শাস্ত্রে বলা আছে, যেটাকে গোটা মুগ ডাল বলা হয়। সেই ডাল বুধের জন্য দান করা যায়। তো কতটা দান করবেন? মিনিমাম 250 গ্রামের বেশি। এবার কারোর যদি 5 কেজি দান করার ক্ষমতা থাকে, তিনি 5 কেজি করবেন, কিন্তু 250 গ্রাম মিনিমাম করবেন। ওজনটা একটা ভ্যালু রাখে এক্ষেত্রে, হ্যাঁ, বয়স অনুসারে। আর জুপিটারের জন্য নর্মালি মুগ ডাল, কারণ জুপিটার কিন্তু সবসময় ভেজ, মনে রাখবেন, জুপিটার ইজ নন ভেজ। তো মসুর ডালকে আমরা যারা বৈষ্ণব হই, তারা মসুর ডালকে ভেজ হিসাবে কনসিডার করি না, নন ভেজ হিসাবে করি, কারণ তার মধ্যে তামসিক গুণ আছে। তো সেই হিসাবে আমরা যেটা পরামর্শ দিই কেউ জিজ্ঞাসা করলে, সেটা হচ্ছে মুগ ডাল কতটা, মিনিমাম 750 গ্রাম। 750 গ্রাম মুগ ডালের দাম 100 টাকার ভালো। আর ওদিকে আপনি যত খুশি দিতে পারেন, আপার লিমিটের কোনো নেই, কিন্তু অতিরিক্ত দরকার নেই। আবার 750 গ্রাম মোটামুটি আপনি যদি যার প্রয়োজন আছে, যার প্রয়োজন নেই তাকে দেবেন না। বা ছোট বাচ্চাকে, বিশেষত বাচ্চা মেয়ে, 11 বছরের 12 বছরের মধ্যে বয়স, একেবারে ছোট বাচ্চা, 5-6 বছর, হয়তো তার বাড়িতে সমস্যা রয়েছে, তো আপনি 2 কেজি ডাল কিনে তাকে দিলেন, 5 কেজি চাল কিনে দিলেন, দ্যাট উইল বি ভেরি ব্লিসফুল ফর ইউ। এরকম নয় যে তাতে আপনার বিরাট উন্নতি হবে, আপনার সোলের ওপরে যে মন বুদ্ধি অহংকারের যে আস্তরণ আছে সেটাকে হাঁটাতে পারবে এবং কনসেন্সকে এনহ্যান্স করতে পারবে। অর্থোপেডিক সমস্যা এবং হজম শক্তি, বিশেষত আপার অ্যাবডোমেন পোর্শন থেকে সাবধান। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দেব, অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু আছে, সেটা থেকে সাবধান, বিশেষত 24শে নভেম্বর পর্যন্ত এটা রয়েছে। এবং এক্সপেন্ডিচারের ওপরে লিমিট করবেন। নর্মালি মকরের লোকেরা খুব ক্যালকুলেটিভ হয়, যদি শনি দুর্বল না হয়, মকরের লোকেরা বিং ভেরি ক্যালকুলেটিভ। তবুও আমি বলবো যে এই সময়টা আপনাকে একটু, যেহেতু 8000 লর্ড 10,000 এসছে এবং নিচ আছে, সুতরাং একটু বুঝে শুনে ব্যবসার জায়গায় হঠাৎ করে ইনভেস্ট করলেন, আপনার কিন্তু যোগ আছে সেরকম করা, রাহু আপনাকে করিয়ে দেবে। বিশেষত 22 তারিখের পরে রাহু যখন নক্ষত্র চেঞ্জ করবে, নিজের নক্ষত্রে আসবে, তখন কিন্তু করিয়ে দেবে। বাট কেয়ারফুল, সেটা যেন সদুপায়ে ব্যয় হয়। আর নাম্বার 3 হচ্ছে বাড়ির গৃহশান্তি বজায় রাখবার চেষ্টা করবে। হ্যাঁ, আর মকরের ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, বিবাহ হলে 28-এর পরে হয়, না হলে 32-33-এর পরে হয়। এদের খুঁতখুঁতানির জন্য এরা কখনোই, বিশেষত বৃহস্পতি যদি অত্যন্ত বলি না থাকে, এদের ক্ষেত্রে কিন্তু খুব গণ্ডগোলের জীবন হয়। মানে এরা সারা জীবন বাঁচতে বাঁচতেই এদের জীবন চলে যায়। পারফেকশন লেভেল এত হাই থাকে এদের, মানে ভগবানের প্রিয় রাশি, তো পারফেকশন লেভেল উইল বি ভেরি হাই। তো সেই কারণে একটু বুঝে করবেন। আর শরীরের ক্ষেত্রে বলবো, বোথ লিভার এবং প্যানক্রিয়াসের দিকে নজর রাখা। যাদের প্যানক্রিয়াস উইক, ডাক্তারবাবু বলেছেন, বা পেইন হয় কোনো রকম, তারা কিন্তু এই সময়টা সাবধানে থাকবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়
যদি কোনো ভাই বোনদের সাথে ট্রেড করতে চান তাহলে সেটা কিন্তু এনহ্যান্সড হবে, বিশেষত মঙ্গল প্রবেশ করার পরে সেটা কিন্তু এনহ্যান্সড হবে। বাট লোনের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হবে বৃহস্পতির জন্য, কিন্তু সেটা সদুপায়ে ব্যয় হবে। যেহেতু 6th হাউস, লগ্ন দেখে যারা ছক দেখেন তাদের সাহায্যার্থে বলতে 6th হাউস থেকে আমরা কি দেখি? রোগ ঋণ শত্রু দেখি, আমাদের জব প্রোফাইল দেখি, সার্ভিস দেখি, চেষ্টা বল দেখি, আমাদের কনভিকশন দেখি, কারণ 3rd হাউসের 4th হাউস প্রাইমারি কনভিকশন, তো সেই জায়গাগুলোকে এনহ্যান্স করবে। তার ফলে পুরনো কোনো রোগ রিপু সেগুলোর জন্য ব্যয় হবে, কিন্তু সেটা সারাতেও সাহায্য করবে যদি আপনি একটু বেটার দশায় থাকেন। বাট আমি বলবো যাই করবেন সেটা যদি অতিরিক্ত অর্থ কোনো জায়গা থেকে ডেট করে কাজে লাগান, সেটা খুব সাবধানে বুঝে ওয়েল ক্যালকুলেটিভ হয়ে তারপরে কাজে লাগাবেন, তাহলে ঠিক আছে। হৃৎপিণ্ড এবং আপার অ্যাবডোমেনে, ডাইজেস্টিভ পোর্শনে, আর যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু এই সময়টা কেয়ারফুল থাকবেন। চোখ পোর্শনে, বাম দিকের চোখ বা বাম দিকের ফেস পোর্শন থেকে শোল্ডার পোর্শন নজর রাখবেন। কোনো প্রবলেম হলে চিকিৎসকের পরামর্শ নেবেন সঙ্গে সঙ্গে। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার 4th এবং 7th হাউসের লর্ড, সে আপনার 9th হাউসে রয়েছে, তো হাউস অনুসারে ঠিক আছে, কিন্তু এই সময় কিন্তু আপনার মধ্যে চঞ্চলতা, প্রত্যুৎপন্নমতি বৃদ্ধি করবে এবং ভীষণ রেস্টলেস করবে, বাট বাইরে থেকে খুব শান্ত দেখাবে। ভীষণ জেদ, ইগো এগুলো একটু এনহ্যান্স করে দেবে যদি খারাপ দশায় থাকেন। ভালো দশায় থাকলে কিছুটা নিতে পারবেন, কারণ জুপিটার আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে দৃষ্টি দিচ্ছে, কিন্তু দৃষ্টিটা কিন্তু বৃহস্পতির অ্যাসেন্ডেন্টের ওপরে 8 ডিগ্রির ওপরে নেই, 8 ডিগ্রির থেকে নিচে থাকবে। মানে আমি আজকে অনুষ্ঠান করছি, আজকে প্রবেশ করবে 19 তারিখ, তো সেদিক থেকে আপনারা কিন্তু এই কন্ট্রোলটা অবশ্যই রাখবেন যাতে আপনার ক্রোধ বা সেটা সীমার বাইরে না যায়। দেখুন, শনি এখনও 2 বছর এখানে বসে থাকবে, শনি যতদিন এখানে বসে থাকবে সে আপনার 10th হাউসকে দেখবে, তো সমস্ত কাজকে কিন্তু কঠিন করবে, কঠোর করবে, সহজে সেটার যে এক্সিকিউশন লেভেল সেটা কিন্তু হতে দেবে না। সেটা কিন্তু ন্যাচারালি, শনি ন্যাচারাল কালপুরুষের 10th হাউসের ঘর, তো ন্যাচারাল কাজই স্লো করে দেবে, ট্রাবলড করবে, একটুখানি জিগজ্যাগ করে যাবে। আপনার ক্ষেত্রে সেটা কিন্তু বেশি হবে, কারণ এই শনি কিন্তু একদম মঙ্গলের ঘর, মানে গণ্ডান্ত যে স্টেটটা রয়েছে সেই অংশে দৃষ্ট আছে। তো কারোর যদি সেইখানে শনি থাকে জন্মকালীন বা বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু কাজ অনেক বেশি কঠিন কঠোর করবে। আপনি শুধু যেটা করবেন, যেহেতু শুক্র এই সময় কম্পারেটিভলি 8th হাউসে থাকলেও আপনার ক্ষেত্রে কমিউনিকেশন জায়গাটা বেটার করবে, আপনি সেই জায়গাটা বেটার করে চেষ্টা করবেন পরিস্থিতির মধ্যে একটা সন্তুলন বানিয়ে রাখা, এবং সন্তান নিয়ে বা সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে ওভার পজিটিভ হবেন না। এটা ন্যাচারাল, সেটুকুই করবেন, তার বেশি অতিরিক্ত কিছু দরকার নেই। পেট সংক্রান্ত জায়গা থেকে, পিত্তদোষ সংক্রান্ত জায়গা থেকে কিন্তু সাবধান, এবং ওবেসিটি সেটা থেকেও সাবধান। হঠাৎ করে কিন্তু শরীরের ওজন বৃদ্ধি করতে পারে, বিশেষত আপনার যদি জন্মকালীন বৃহস্পতি অতিচার গতিতে থাকে জন্মছকে, বার্থ চার্টে, তাহলে কিন্তু ওজন বেশি বৃদ্ধি করবে। তো সেই সংক্রান্ত যদি কোনো সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই একদম বিধিবদ্ধ ডাক্তারবাবুর কাছে দেখাবেন। হঠাৎ করে কোনো কিছু খেয়ে বা ব্যায়াম ট্যায়াম করে শরীর রোগা হওয়ার চেষ্টাগুলো ভুলেও করবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু ভয়ানক ক্ষতিকর। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া শরীরের কোনো অংশে কখনো কোনো কাজ করতে যাবেন না, কারণ তাহলে কিন্তু বিপজ্জনক হতে পারে। দশা খারাপ থাকলে কিন্তু ভয়ানক বিপজ্জনক হতে পারে সেটা। তো যাই হোক, শরীরের মেটাবলিজম যাতে ঠিক থাকে সেটা দেখবেন। আর একটা জিনিস নষ্ট করবে, যেহেতু দ্বাদশে রাহু আছে, সে ঘুমকে নষ্ট করবে। বুধ যখন স্লো হয়ে যায় তখন মানুষের সাবকনশিয়াস মাইন্ডকে বৃদ্ধি করে, যেহেতু এটা চন্দ্রের নিচ স্থান। স্বপ্ন দেখা, দিবানিদ্রা বেশি হওয়া, রাতের দিকের ঘুম না হওয়া, এটা জেনারেল বলছি, মিনের ক্ষেত্রে বেশি হবে কারণ 9th হাউসে আছে। 9th হাউস থেকে 9 থেকে প্রারব্ধও দেখা হয়। অষ্টমের দ্বিতীয় ঘর বা 12th সেটা 10th হাউস, তো দ্বাদশ ঘরের কর্মস্থান থেকেও প্রারব্ধ দেখা হয়, এবং নবম স্থান থেকে পুরো প্রারব্ধ বিচার করে। সেদিক থেকেও কিন্তু নিজের
খাওয়া দাওয়া রাতের দিকে এবং শরীরের ব্যালেন্সটা মেনটেন করবেন প্রপারলি। ভালো থাকবেন প্রত্যেকে। আমি মঙ্গলের গোচরটা করে দিচ্ছি যাতে দ্রুত আপডেট করে দেয়। নমস্কার।